সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা হবে খেলাপি ঋণ আদায় আইনি বাধা। আর এই প্রসঙ্গে আলোচনা আমাদের সঙ্গে আজ যোগ দিয়েছেন ল ফার্ম দ্য লয়ার্স অ্যান্ড জুরিস্টার হেড অফ চেম্বার ব্যারিস্টার এম এ মাসুম। এম এ মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি তালিকাতে অনুষ্ঠানে। জি, আলোচনার বিষয় হচ্ছে খেলাপি ঋণ আদায়ে আইনি বাধা। যখন কোনো ঋণ খেলাপি হয়, জি, আপনি জানেন যে বাংলাদেশে আসলে এখন ব্যাংকিং খাতে আসলে খেলাপি ঋণ অন্যতম একটি বড় সমস্যা। এটিকে আসলে কমিয়ে আনার ব্যাপারে সরকার এবং যারা ব্যাংক সংশ্লিষ্ট রয়েছেন তারা সবাই ভাবছেন, সবাই বেশ চিন্তিত। এখন কোন ধরনের আসলে আইন প্রয়োগ করে খেলাপি ঋণকে কমিয়ে আনা যায় সে বিষয় দিয়ে আলোচনা শুরু করতে চাই। আসলে এটা একটু ব্রড আলোচনার দাবিদার। কারণটা কি, খেলাপি ঋণ হওয়ার আগের একটা প্রসেস আছে, কি কি কারণে অ্যাকচুয়ালি খেলাপি ঋণটা হয়, এরপরে আপনি কিভাবে রিকভারি করেন। তো ওইটা যে কিভাবে খেলাপি ঋণটা হয় সেটাকে যদি আপনি ওই প্রসেসটাকে প্রথমেই যদি স্টপ করতে পারেন তাহলে কিন্তু আর খেলাপি ঋণটা হয় না। যেহেতু আজকে আপনার টপিক যে কিভাবে ঋণটা আদায় করা যায়, তাহলে আমাদের দেশে যে প্রচলিত আইন, যেহেতু আমরা অনেক ব্যাংক বা এই ধরনের কাজগুলি করি, এখানে যেটা দেখা যায় যে একটা হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট আমাদের 1881। এটা ওই দুইটা ভাবে করি আমরা। একটা হলো চেক, অনেক সময় ব্যাংক যখন লোন দেয় দেখা যায় সিকিউরিটি হিসাবে চেক রেখে দেয়, এইটা একটা ইয়ে। আরেকটা হলো যে আমাদের অর্থ ঋণ আদালত আইন 2003। এই 2003টাই হলো মেইনলি টু রিকভার দি মানি। যত লোন যা আছে এই লোন রিকভারির জন্যই আইনটা হলো এই অর্থ ঋণ আদালত আইন 2003। তো প্রথমত এই দুইটা, অনেক ব্যাংকই যখন এই রিকভারির ক্ষেত্রে যায় তখন দুইটা আইনই ব্যবহার করে। কেউ একটা মামলা করে চেক ডিসঅনার করে, চেক ডিসঅনার করে যদি মামলা করে, সেই মামলাটা আমাদের এখানে আইনের একটু ডিফারেন্স আসে। সেটা হলো যে আমাদের যে চেক ডিসঅনারের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস একটা বেসিক্যালি আমরা বলি ইন নেচার ক্রিমিনাল বা এটা সেমি ক্রিমিনাল। এই আইন মানে অপরাধটা আমরা ধরি যখন আপনি চেকটা দিলেন যে আমি পে অফ করে দিব আপনার অ্যামাউন্টটা, ওই যে তখন যদি আপনার ইন্টেনশন, যে আপনার ডিসঅনেস্ট ইন্টেনশন, হ্যাবিচুয়াল ডিফল্টের কথা বলছেন, রাইট, আপনি জেনেই দিয়েছেন যে আপনি হয়তো সাকসেসফুল হবেন না, তাহলে এই অপরাধটা তখনই ওই কজ অফ অ্যাকশনটা ক্রিয়েট হয়। এই জন্য এই আপনার এই আইনে যেটা দেওয়া হয়েছে যে আপনি যদি আপনার অ্যাগেইনস্টে যদি জাজমেন্ট হয় তাহলে যেটা হবে যে আপনাকে 3 টাইমস পর্যন্ত ইয়ে করতে পারবে, পেনাল্টি করতে পারবে। আর একটা হলো যে ইমপ্রিজনমেন্ট ইভেন এ ইয়ার, আপ টু এ ইয়ার হতে পারে। সেটা হলো চেক ডিসঅনার। এবং এই মামলাটা খুব কুইক এবং কোর্ট খুব স্ট্রিক্টলি দেখে। তো ডিস্ট্রিক্ট কোর্টে আপনি যাই করেন আপনাকে জিজ্ঞাসা করে যে কোর্টে ট্রায়ালের সময় যে চেকে কি আপনার সিগনেচার কিনা। ইফ ইটস ইউর সিগনেচার তাহলে কোর্ট অ্যাকচুয়ালি কগনাইজেন্স নিয়ে পরে মামলা ইয়ে করে দেয় এবং এটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যায়। মেইন যেটা ইস্যু যেটা হয় যেটা হলো আপনার আমাদের অর্থ ঋণ আদালত 2003। এখানে যেটা প্রথমেই যেটা করা হয়, ধরেন আপনি যখনই মামলা করার আগে আপনাকে সেকশন 12-এ বলে দিয়েছে যে এই লোনের অ্যাগেনস্টে যত ধরনের আপনি সিকিউরিটিস কোলাটেরাল নিয়েছেন, এখন এই কোলাটেরাল হতে পারে লিয়েন বা প্লেজ অর আপনার মর্গেজ বা হাইপোথিকেশন। তো যেই ফর্মেই হোক আপনাকে যেটা করতে হবে এই প্রপার্টিটা আগে বিক্রি করতে হবে। বিফোর ইউ কাম টু কোর্ট আপনাকে এই প্রপার্টি বিক্রি করে তারপর মামলা ফাইল করতে হবে। তাহলে এখন যেই গ্রাহক খেলাপি হয়েছেন তাকে যদি আমি খুঁজে না পাই কোনো ক্ষেত্রে, সেক্ষেত্রে এই প্রপার্টি কে বিক্রি করবে? ব্যাংক বিক্রি করবে? ব্যাংক বিক্রি করবে। আচ্ছা, ব্যাংকের ওই 12-এ বলে দিচ্ছে যদি লিয়েন এন্ড প্লেজ হয় তাহলে বলে দিয়েছে আপনাকে চেষ্টা করে বিক্রি করার জন্য। আর কিন্তু ব্যাংক কি তখন ওনারশিপ পেয়ে গেল? না, বিক্রি করলে তো ওনারশিপ পেয়ে যায়। হ্যাঁ, মানে বিক্রি করতে হলে তো ওনারশিপ পেতে হবে না। ওই যে মর্গেজে পাওয়ার দেওয়া আছে, ওই পাওয়ারের বলে আপনাকে যখন লোন নিচ্ছে তখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে, ওই পাওয়ারের বলে এবং মর্গেজের মধ্যেও ক্লজ দেওয়া থাকে যে আপনি সেল করতে পারবেন ইফ ডিফল্টস। আচ্ছা, ওনারশিপ ছাড়াও আমি সেল করতে পারবো? আপনি সেল করতে পারবেন, ওই যে পাওয়ারের বলে, ক্ষমতা বলে আপনি পারবেন। এখন যেটা হচ্ছে আপনার এই লিয়েন প্লেজ যখন হয় তখন আপনাকে এটা হলো যে ভেরিয়েবল অ্যাসেটসগুলি, যদি মেশিনারি স্টেশনারি যেটা থাকে অফিসে, এগুলি বিক্রি করার জন্য এটা বলা হয়েছে চেষ্টা করা। বাট যদি আপনার অ্যাসেট, ফিক্সড অ্যাসেট থাকে, ইমুভেবল প্রপার্টি থাকে, যেমন ল্যান্ড, এই ধরনের কিছু থাকে, তখন এটা শুধু চেষ্টা করে না, চেষ্টা করে ফেইল করতে বলছে। আপনি যদি ফেইল হন বিক্রি করতে, তখন আপনি
মামলা করবেন। আর মামলা করার যেটা ব্যাপারটা সেটা হলো যে সেকশন 46-এ বলে দিয়েছে যে আপনার যেই ডিফল্ট হবে, যে ওই ডিফল্ট থেকে যদি 10% 1 ইয়ারের ভিতরে যদি 10%-এর মতো টাকা না দিয়ে থাকে, 2 ইয়ার্সের ভিতরে যদি 15%-এর মতো টাকা না দিয়ে থাকে রিশিডিউলে, এবং 3 ইয়ার্সের মধ্যে 25%-এর মতো যদি টাকা না দিয়ে থাকে, তাহলে আপনি অর্থঋণ আদালত আইনে তার এগেইনস্টে, এই বড়োয়ার এগেইনস্টে মামলা করবেন। এবং কার এগেইনস্টে মামলা করতে, এখানেও আবার লিমিটেড করে দিয়েছে। জি, পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার সত্ত্বেও আমরা যেটি জেনেছি কথা বলতে গিয়ে বিভিন্ন ব্যাংকের সঙ্গে, তারা বলছে যে তারা এই সম্পদ দখলে নিতে পারে না, প্রথম সমস্যা এটি, এবং তারা কোনো ক্রেতা খুঁজে পায় না, কেউ কিনতে চায় না। ইজ ইট ট্রু? এইটা অ্যাট সাম পয়েন্ট ইয়েস। কারণটা কি, অনেক সময় দেখা যায় কি আপনার এই যখনই প্রপার্টি সেলের এই যে অকশন সেল হয়, এই অকশনের এগেইনস্টে দেখা যায় হাইকোর্টে চলে আসে রিটে। তো রিটে চলে আসলে দেখা যায় যে এইটা একটা লিঙ্গারিং সময়ে চলে যায়। আবার আরেকটা ব্যাপার থাকে যে আপনি যে প্রপার্টিটা নিচ্ছেন, যখন এই কোলাটেরালটা দিচ্ছে, আপনি লোনটা করছেন যখন, এই যে যে ডকুমেন্টেশন যে প্রসেসটা, এই ডকুমেন্টেশন প্রসেসটা আমরা বলি যে ল্যান্ড যদি প্রপার্টি দিয়ে থাকেন আপনি ল্যান্ড ভ্যাটিং বা চার্জ ক্রিয়েশন করা, যদি অ্যাসেটের যেটা আমরা কোম্পানির এগেইনস্টে যদি হয় সেটা চার্জ ক্রিয়েশন করা হয়। এই যখন এই প্রসেসটাতে দেখা যায় কি অনেক সময় লুপহোল থাকে। দেখা যায় যে আপনার যে প্রপার্টিটা আপনি মর্গেজ দিচ্ছে, এই প্রপার্টিটা নেওয়ার সময় প্রপারলি নেওয়া হয় না, হয়তোবা দেখা গিয়েছে যে আপনি ফটোকপির মাধ্যমে নিয়েছেন, এই জমিটাই হয়তোবা অন্য কোথাও মর্গেজ দেওয়া আছে, অর দেখা যাচ্ছে যে এই প্রপার্টিটাই 2-3 হাত অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তার মানে আপনি রিয়েল ওনার ছিলেন না, রিয়েল ওনার, কিন্তু আরেকজনের জমি আপনি মর্গেজ দিয়ে অলরেডি লোন নিয়ে ফেলেছেন। তো এরকম কিছু ঝামেলা থাকে। তারপর দেখা যায় যে যে প্রপার্টিটা আপনি নিয়েছেন, কিন্তু ব্যাংক এসব তথ্য যাচাই বাছাই না করেই কেন লোন দেয়? এখানে কিছু ঝামেলা আছে। সেটা হলো যে লোনের যে প্রসিডিওরটা তাদের এখানে কিছু কিছু ধরেন সব কিছুতেই তো আপনি পাবেন, কিছু কিছু লোক থাকে বা স্বার্থান্বেষী বা ডিসঅনেস্ট মাইন্ডের, এরা যেটা করে যে এই প্রসেসটায় যারা ইনভলভ থাকে, সেই প্রসেসে যেমন ধরেন একজন লয়ার থাকে ইনভলভ এখানে, একজন যেই ব্যাংকের যারা ক্রেডিট ডিপার্টমেন্টে যারা এটা প্রসেস করছে তারা, হয়তো অনেক সময় দেখা যায় বোর্ডের যারা থাকে তারাও ইনভলভ থাকে। তো এই প্রসেসটা যদি প্রপারলি না হয়, তখনই দেখা যায় এই ডিসঅনেস্টিগুলি হয়। এই ডিসঅনেস্টি ঘটনাগুলি হওয়ার কারণেই আপনি যে প্রপার্টিটা নিচ্ছেন সেটা ডকুমেন্টেশনটা প্রপারলি হয়। মিস্টার মাসুম, আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলছেন, আমরা তার বক্তব্যটি শুনে এসে বাকি আলাপে ফিরব। দর্শক, পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবসময় এই চিন্তাই তার মাথায় ছিল, আর সেই চিন্তা থেকেই তিনি এই দেশটিকে স্বাধীন করে দিয়ে যান। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বাংলাদেশের ইতিহাস আমরা যদি দেখি যে কি মহান আত্মত্যাগ তিনি করে গিয়েছেন, কিন্তু দুর্ভাগ্য হলো যে দেশটাকে যখন তিনি নিজের হাতে গড়ে তুলতে শুরু করলেন, একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, যেখানে একটা টাকা রিজার্ভ মানি নেই, গোলায় খাবার নেই, যুদ্ধ বিধ্বস্ত দেশ, তার উপর ছিল একটা শোষিত বঞ্চিত দেশ, পাকিস্তানি শাসক দ্বারা শোষিত। সেই দেশটিকে তিনি মাত্র 3.5 বছরের মধ্যে একটি স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করে দিয়ে যান। যখন আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি, ঠিক সেই সময় 15 আগস্টে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। শুধু তাকেই না, আপনারা জানেন যে আমার মা, আমার 3 ভাই, আমার চাচা সহ আমার পরিবারের প্রায় 18 জন সদস্য এবং আপনাদের পুলিশ বাহিনীরও একজন সদস্য মারা যান, এবং সামরিক বাহিনীরও আমার বাবার যিনি সামরিক সচিব ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল ওই রাতে। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম। প্রায় 6 বছর দেশে আসতে পারিনি, 6 বছর পরে দেশে আসার সুযোগ পাই। সব হারাবার বেদনা নিয়ে দেশে ফিরেছিলাম, শুধু একটা চিন্তা থেকে যে আদর্শ নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে হবে, বাংলাদেশকে একটা মর্যাদার আসন নিয়ে যেতে হবে। কারণ মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করবার পর আমরা বিজয়ী জাতি হিসেবে বিশ্বে যে সম্মান পেয়েছিলাম, সে সম্মান নস্যাৎ হয়ে গিয়েছিল 15 আগস্টের পর। আমার চেষ্টাই ছিল যে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য
আমাদেরকে কাজ করতে হবে। দীর্ঘ 21 বছর, 75-এর পর 21 বছর পরে 96 সালে সরকার গঠন করি এবং তখন থেকে বাংলাদেশকে কিভাবে আর্থসামাজিকভাবে উন্নত করব সেই কাজ করার সুযোগটা পাই। কারণ পরিকল্পনা আমাদের আগে করাই ছিল। একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক নীতিমালা কি হবে, কিভাবে দেশকে আমরা গড়ে তুলব, সেই ধরনের চিন্তা ভাবনা বা সেই নীতিমালা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমরা প্রণয়ন করে সেগুলি আমরা সবসময় প্রস্তুতি ছিলাম যে যখন সরকার আসবে তা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি আমরা করব। আমরা যখন সেই কাজ করতে শুরু করলাম মাত্র 5 বছর সময় পেয়েছিলাম। এই 5 বছরের মাঝে আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি তাতে পুলিশ বাহিনী কিন্তু বঞ্চিত হয়নি। তখন আমরা বাজেট দ্বিগুণ করা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান করে সংখ্যা বৃদ্ধি করে পুলিশ বাহিনীর জন্য আমরা বিভিন্ন কাজ করে যাই। সেই সাথে সমগ্র বাংলাদেশের জনগণের জন্য যার সুফল বাংলাদেশের মানুষ পেতে শুরু করে, বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনটাই ছিল লক্ষ্য। দুর্ভাগ্য যে 2001 সালে আমি সরকারে আসতে পারিনি, আমাদের নির্বাচনে আসতে দেওয়া হয়নি। এর পিছনে কারণ ছিল যে বাংলাদেশে গ্যাস আছে, সেই গ্যাস বিদেশে বিক্রি করতে হবে, এই ধরনের একটা প্রচন্ড চাপ আন্তর্জাতিকভাবে আমার উপর ছিল। কিন্তু আমি সেটা রাজি হইনি, কারণ আমার দেশের সম্পদ অন্যের হাতে তুলে দেব দেশের মানুষের কাজে না লাগিয়ে এই নীতি নিয়ে আমরা বড় হইনি, এই নীতি নিয়ে আমরা তৈরি হইনি। আর সেখানে সেটা মেনে নেয়নি বলেই তার খেসারত দিতে হয়েছিল। 2001-এ ভোট বেশি পেয়েও আমরা সিট পাইনি, সরকার গঠন করতে পারিনি। আর তাছাড়া একটা নীতি নিয়েই আমরা চলি। আর সরকার গঠন করেও সবসময় এটাই চিন্তা করি দেশের জন্য কতটুকু কাজ করতে পারবো। 2001 থেকে যারা ক্ষমতা এসেছিল বিএনপি জামাত জোট, তাদের কার্যক্রম আপনাদের নিজেরাই ভালোভাবে জানেন যে কিভাবে তারা দেশে সন্ত্রাস জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি থেকে শুরু করে এখনো কোনো অপকর্ম নাই তারা জানা করেছে। বাংলাদেশ 5বার দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছিল সারা বিশ্বে। সব থেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের মান সম্মান সব ধুলায় লুণ্ঠিত হয়েছিল এবং তাদের অপকর্মের ফলে এমার্জেন্সি হয়, সেখানে আরো 2টি বছর এই দেশের মানুষের জন্য হারিয়ে যায়। এই প্রায় 7টা বছর হারিয়ে গেল। 2008-এ নির্বাচন হয়, যে আটে নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে সরকার গঠন করি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যে মহাজোট করেছিলাম আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করি। সরকার গঠন করা মানে আমার কাছে হলো দেশের সেবা করার একটা সুযোগ পাওয়া। সরকারি এসে নিজের ভাগ্য গড়া নয়, দেশের মানুষের ভাগ্য কিভাবে করব তার উপর গুরুত্ব দিয়েছি এবং সেভাবেই কাজ করে গেছি, যার ফলাফল দেশের মানুষ পেয়েছে। আজকে একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের ভাগ্য যাতে উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এর মাঝে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, অনেকবার বাধা এসেছে, অনেক সমস্যা এসেছে এবং একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর একদিকে কিছু গোষ্ঠী বা দল সৃষ্ট দুর্যোগ, সেগুলো আমাদের মোকাবেলা করতে হয়েছে। অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে নানা ধরনের আঘাত এসেছে, কিন্তু সেই সময় আমি এটুকু বলবো আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সব অবস্থা মোকাবেলা করেছেন। জঙ্গিবাদ দমন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আপনারা যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পুলিশ বাহিনীর সমস্যাগুলি সেগুলি একেবারে যে আমার অজানা নয় তা নয়, বরং আপনারা এটুকু বলতে পারেন, স্বীকার করবেন যে অনেক কিছু আপনাদের চাওয়ারও প্রয়োজন হয়নি বা আপনারা চাওয়ার কথা হয়তো অনেকে চিন্তাই করেন নাই, যেটা আমরা চিন্তা করে আপনাদের জন্য করে দিয়েছি। প্রায় লোকবল বৃদ্ধি 96 সালেও লোকবল বৃদ্ধি করেছিলাম, আর এবারে এই 10 বছরে প্রায় 80,000-এর উপর আমরা লোকবল বৃদ্ধি করেছি। সেই সাথে দেশের প্রয়োজনে কি ধরনের পুলিশ বাহিনী আমাদের গড়ে তোলার দরকার সেভাবে বিবেচনা করেও কিন্তু আমরা বাহিনীগুলি তৈরি করেছি। আমাদের তদন্তের
দর্শক, পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। দর্শক, একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসছি জালি খাতায় আলোচনায় সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম খেলাপি ঋণ আদায় আইনি বাধার বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার মাসুম। ব্যারিস্টার মাসুম, আমাদের হাতে আলোচনার বিষয়টি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে নিয়ে আলোচনায় আসলে বোধহয় ভালো হবে। আমরা প্রতিবেদনটি দেখে নিই, দেখে তারপর আলোচনায় আসি। আইনি জটিলতায় খেলাপি গ্রাহকের বন্ধকি সম্পদ দ্রুত দখল নিতে পারছে না ব্যাংকগুলো। ফলে সম্পদ বিক্রি করে খেলাপি ঋণ আদায় করা যাচ্ছে না, বাড়ছে ইচ্ছাকৃত খেলাপির সংখ্যাও। আর এইসব বিষয় নিয়ে আগামীকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসবে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। খেলাপি আদায় বাড়াতে অর্থঋণ আইনের সংশোধনের পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। ব্যবসার জন্য নেওয়া ঋণের বিপরীতে ব্যাংকের কাছে জমি, কারখানা বা স্থায়ী সম্পদ বন্ধক রাখতে হয় ব্যবসায়ীদের। স্বাভাবিক প্রক্রিয়ায় ঋণের টাকা আদায় করা না গেলে আদালতের অনুমতি নিয়ে বন্ধকি সম্পদ নিলামে বিক্রি করে ঋণের অর্থ আদায় করে ব্যাংকগুলো। কিন্তু বেশিরভাগ সময়ই আইনি জটিলতায় বন্ধকি সম্পদ দখল নিতে পারছে না ব্যাংকগুলো। ফলে বাড়ছে মন্দ ঋণ বা আদায়যোগ্য ঋণ। অর্থ ঋণের পরে যখন আমি জারি মামলা যাই, পুরো প্রসেসটা 8-9 বছর থেকে যায়। ইভেন ওনারশিপ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরেও কিন্তু আমরা যে মিউটেশন পাচ্ছি না, বিকজ আমি দখল নিতে পারছি না। 2-4-5 জনকে যদি হঠাৎ করে অ্যাকশন নিতে পারি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সিস্টেম অনেক বেশি স্ট্রিমলাইন হয়ে গেছে। এজন্য অর্থ ঋণ আদালত আইন 2003 সংশোধনের কোনো বিকল্প নেই বলছেন আইনজীবীরা। আইনে যদি এরকম কোনো কথা বলা যায় যে আসলে এই প্রপার্টিটার মালিক উনি নিশ্চিতভাবে উনি যিনি মর্টগেজ দিয়েছেন, তাহলে এই জটিলতাটা অনেকাংশে কমে আসবে। ইচ্ছাকৃতভাবে যারা ঋণ খেলাপি, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ব্যাংকের টাকা যারা ফেরত দিচ্ছে না, তাদের বিষয়ে আইন কঠোর করার কথা বলছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, এবিবি। এ বিষয়ে আগামীকাল বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করবে সংগঠনটি। ইন্ডিয়াতে কিন্তু একটা উইলফুল ডিফল্টের ডেফিনেশনও আছে, তো ওরকম কিছু করে করতে হবে আমাদেরকে। এবং বাংলাদেশ ব্যাংক সেই লক্ষ্যে আগামী 6 তারিখে একটা মিটিং কল করেছে। জুডিশিয়ারিতে কোথায় কোথায় আমাদের উই হ্যাভ টু প্লাগ ইন। এটা হতে পারে ইন টার্মস অফ ক্যাপাসিটি বিল্ডিং, এটা হবে এটা পারে ইন টার্মস অফ প্রসেসেস, এটা হতে হবে ইন টার্মস অফ লস দ্যাট নিড টু বি চেঞ্জ। তবে মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ ট্রাইব্যুনাল করা প্রয়োজন বলছেন আইনজীবীরা। স্বেচ্ছা অনিচ্ছা যাই হোক, আলটিমেটলি হ্যাবিচুয়াল কি হ্যাবিচুয়াল না, আমরা সেই জায়গাটায় না থেকে আসলে উনি ডিফল্ট করেছেন এইটাতে থাকাটাই মনে হয় ভালো। অর্থঋণ আদালত আইনটাও যেরকম আপনার অ্যামেন্ড দরকার, সেরকম অ্যামেন্ড দরকার হচ্ছে যে আপনার ব্যাংক্রাপসি অ্যাক্ট, ইনসলভেন্সি অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, এগুলো সবগুলোকে সমন্বয় করেই কিন্তু আসলে আপনার একটা অ্যামেন্ডমেন্টটা দরকার। এক্সক্লুসিভলি খালি অর্থঋণ আদালত বা অর্থঋণের বিষয়গুলো দেখবে এরকম একটা যদি বেঞ্চ হয়, তাহলে এই মামলাগুলোর খুব দ্রুত নিষ্পত্তি হবে। এখন প্রায় 75,000 কোটি টাকারও বেশি খেলাপি ঋণের মামলা চলমান রয়েছে অর্থ ঋণ আদালতে। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম, আবারও ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় ব্যারিস্টার মাসুম। ব্যারিস্টার মাসুম, যে বিষয়টি প্রতিবেদনে উঠে এলো, দুটি বিষয়। একটি হচ্ছে হ্যাবিচুয়াল ডিফল্টার, সেটি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে যেটি এবিবির চেয়ারম্যান যিনি বলছিলেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেটি হয় অ্যাসেট তারা দখলে নিতে পারে না। দখলে নেওয়ার সহজ আইনি প্রক্রিয়াটি কি হতে পারে ব্যাংকের জন্য, যেটি বিক্রি করে সে খেলাপি অর্থ আদায় করবে? এটা আমার মনে হয় যে প্রথমেই আপনি যখন লোন দিচ্ছেন, তখন যে প্রপার্টিগুলি কোলাটেরাল নিচ্ছেন, সেই প্রপার্টির ডকুমেন্টেশনটা, সেটা আমরা যেভাবে করি, একটা আমরা বলি ভেটিং করি। এই যে প্রপার্টি যেটা আছে, এটা টোটাল ক্রোনোলজিক্যাল অর্ডারে এখানে এই পেপারগুলি, সমস্ত পেপারগুলি আছে কিনা, এই পেপারগুলি যদি থাকে, এবং তখন আমরা যেটা করি ফিজিক্যালি, আমাদের ল ফার্ম থেকে ফিজিক্যালি আমরা ভেরিফিকেশন করতে যাই এসি ল্যান্ড, সাব রেজিস্ট্রি অফিসে এবং তহসিল অফিস। এই অফিসগুলিতে বালাম বইগুলি চেক করে যে এটা অলরেডি কোথাও মর্গেজ দেওয়া আছে কিনা, অলরেডি সেল হয়েছে কিনা, এই ধরনের কোনো বা মালিকানা ডিফারেন্ট কিনা, এই চেকগুলি করে আমরা একটা সার্চ রিপোর্ট করি। এই সার্চ রিপোর্ট এবং এই ভ্যাটিং, এই জায়গাটা যদি আপনার ঠিক থাকে, এরপরে যিনি আবার সার্ভে করছে, সে ফিজিক্যালি যাচ্ছে প্রপার্টিতে ফিজিক্যালি যে আবার ডিমার্কেশন এভরিথিং দেখে তারপরে তারা ডিসাইড করে। তারপরে আবার শুধু এটা তো এক্সটার্নাল ফোর্স, ইন্টারনাল ফোর্স থেকে যিনি ক্রেডিটে আছেন, সেই ক্রেডিটের যে ইনচার্জ বা এটা ম্যানেজার হতে পারে, এরা বা ক্রেডিট অফিসার হতে পারে, তারা আবার ফিজিক্যালি যায়। ফিজিক্যালি যে দেখে যদি ফ্ল্যাট হয়, ফ্ল্যাটটা ঠিক আছে কিনা ওখানে,
আবার যদি ল্যান্ড হয়, ল্যান্ডের আশেপাশের মালিক কারা, তাদেরকে জিজ্ঞাসা করে যে এই মালিক সবকিছু কিনা। যাচাই বাছাই করে তারা ক্লিয়ারেন্স দেন সমস্ত কিছু ডিসাইড করে এবং সেটি কয়েকটি ধাপে অনেকগুলি সম্পন্ন ধাপ, হয়। হ্যাঁ, তারপরে এইটা আপনার মর্গেজ দেওয়া হয়। যদি এইভাবে প্রপারলি মর্গেজ হয় তাহলে তো আর আপনার মানে কোনো ওয়ে নেই যে এইটা নিয়ে ডিসপিউট হতে পারে ইন ফিউচার। তার মানে আপনি বলছেন যে প্রপারলি যদি এই যাচাই বাছাইগুলো না হয় সেক্ষেত্রে ব্যাংকের পক্ষে দখলে নেওয়ার সমস্যা হয়। সেটাই হয় ঝামেলা। এখন যদি এইটা আপনি প্রপারলি ডান, তাহলে যেটা নেক্সট আসে, যখন আপনি সেকশন 12-এ যখন অকশন নোটিশ দেন, এটা আমাদের একটা রীতি হয়ে গিয়েছে যে অকশন নোটিশ দিলেই দেখা যাচ্ছে যে হাইকোর্টে চলে যায়, হাইকোর্টে যে একটা প্রেয়ার করে পিটিশন করে যে আমি এত দিনের মধ্যে, বা আমাকে একটা ইনস্টলমেন্ট করে দেন বিভিন্নভাবে, বা আমি এই প্রপার্টির সেল করে আমি টাকা দিয়ে দেবো, এইভাবে একটা প্রপোজাল নিয়ে একটা স্টে নিয়ে আসে, তখন মামলাটা ঝুলে গেল। এই ঝুলে যাওয়ার পরে এই মামলাটাই হাইকোর্ট থেকে আবার অ্যাপেলেট ডিভিশনে যাবে, অ্যাপেলেট ডিভিশন তারপর ঘুরে আবার আপনাকে এসে শুরু করতে হবে। তাহলে এই প্রসেসে আপনি সময় কিল হয়ে গেল। হ্যাঁ, এইটা কি অ্যামেন্ডমেন্ট করে কি আসলে সমাধান করা যায়? এখানে যেটা ধরেন যে অনেক সময় দেখা যায় জাস্টিফায়েবল রিজন থাকে, অনেক সময় দেখা যায় জাস্টিফায়েবল রিজন থাকে না। আপনি এই জায়গাটা যেটা হতে পারে আপনি করতে পারেন যে হাইকোর্টে স্পেসিফিকলি একটা বা দুটো বেঞ্চ, যে অর্থঋণ মানে ব্যাংকের রিলেটেড অর্থঋণ এবং এনআই অ্যাক্ট, এই রিলেটেড যে মামলাই হবে এই দুটো বেঞ্চে হবে। তাহলে যেটা হবে কি আপনার ভেরি কুইক 1 থেকে 2 থেকে 3 মাসের মধ্যে এই মামলাগুলি ডিসপোজাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি দুটো বেঞ্চ আপনি করে দেন তাহলেই দেখা যাবে যে এই সমস্যাটা সমাধান আপনি করতে পারেন। ৭৫,০০০ কোটি টাকার মামলা চলমান রয়েছে অর্থঋণ আদালতে এখন। মামলা এমনিতে নিষ্পত্তিতে কেমন সময় লাগে এই ধরনের মামলা? জেনারেলি আমাদের যেমন সেকশন 46 যেভাবে টাইমিং, আমাদের টাইমিংটা যেভাবে দেওয়া আছে, ইন জেনারেল আমাদের টাইম হলো ফার্স্ট আপনি যেদিন মামলা করলেন, মামলা করার পরে এটা সামন সার্ভিস বলে 30 ডেজ, 30 দিনের মধ্যে যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার না করে উনি জাজমেন্ট দিয়ে দিবে, নিষ্পত্তি হয়ে যায়, জাজমেন্ট দিয়ে দিল। যদি 30 দিনের মধ্যে অ্যাপিয়ার করে তাহলে যেটা হয় রিটেন স্টেটমেন্ট দিতে হয় ডিফেন্ডেন্টকে। ডিফেন্ডেন্ট এই রিটেন স্টেটমেন্ট দিয়ে 90 ডেজ সময় পায়, এই 90 ডেজের মধ্যে মামলা শেষ করে দিবে। আবার 90 ডেজের পরে যদি হয় অ্যানাদার 30 ডেজ। বাট এই ব্যাপারটা হলো কি, এটা হলো ডাইরেক্টরি, এটা ম্যান্ডেটরি না। তো ম্যান্ডেটরি না হতে এখানে ধরেন অনেক ধরনের টাইম কিলিং হয়, যে কারণে একটি জমি বা একটি অ্যাসেটের দখল নিতে 7 থেকে 8 বছর লেগে যায়, লম্বা সময় লেগে যায়। ইট ডিপেন্ডস আসলে, ইট ডিপেন্ডস। আপনি যদি মামলা চলার সময় হয় তখন হলে আবার 33 তে যেতে হয়। সেক্ষেত্রে ব্যাংকার তখন সেই জমি বা অ্যাসেট বিক্রি করে খেলাপি আদায় করতে পারে না, অর্থ আদায় করতে পারে না, সেই প্রক্রিয়াটি বিলম্বিত হয়, একটু বিলম্বিত হয় বিকজ অফ এখানে শুধু ওইভাবে দেখলে হবে না, এখানে পুরো জিনিসটাকে আপনাকে দেখতে হবে। অনেক সময় দেখা যায় অনেক ইনোসেন্ট থার্ড পার্টি যিনি ভিকটিম, ধরেন আপনার প্রপার্টি আপনি জানেনও না, মর্গেজ দিয়ে দিয়েছে ব্যাংকের কাছে, ব্যাংক এখন এইটা এক্সিকিউট করতে। এখন অ্যামেন্ডমেন্টটা যদি এরকম হয় যে কোর্ট যদি সরাসরি বলে দেয় যে যিনি মর্গেজ দিয়েছেন তিনিই আসলে মালিক, তাহলে আরেকজন ভিকটিম হতে পারে, ভিকটিম ক্ষতিগ্রস্ত হবে। এখন এইটা কি ধরেন আমাদের যে আইন আছে সেই আইন কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি জাজ করেন সেটা কিন্তু ওয়ান সাইডেড অলরেডি। আমাদের যে অর্থঋণ আদালত আইন এটা কিন্তু অলরেডি ব্যাংক ফেভারড। আমাদের যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট অলরেডি ব্যাংক ফেভারড। হ্যাঁ, কিছু জিনিস আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন, যেমন আমাদের এখানে পার্টি কে কে হবে সেখানেও লিমিট করে দিয়েছে, যিনি বড়োয়ার অনলি সে, এবং যদি থার্ড পার্টি মর্গেজর হয়, এবং যার গ্যারান্টর পার্সোনাল গ্যারান্টি যার দেওয়া আছে, এই 3 জনের বেশি। কারণ আপনি যদি সিভিল মামলা হয়, সিভিল মামলা থেকে অনেকজন পার্টি হয়ে যায়, তখন এই মামলাটা অনেক বিলম্বিত হয়ে যেতে পারে। সেই জন্য এখানে পার্টিও লিমিট করে দিয়েছে এই 3 জন। আচ্ছা, এরপরে যদি ধরেন আপনি পরে একটি বিরতি নিয়ে এসে শুনি, আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, বিরতির পর ফিরে আসছি, তালিখাতার সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিখাতা। আমরা আলোচনা করছিলাম খেলাপি ঋণ আদায়ে আইনি বাধার প্রসঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় ব্যারিস্টার মাসুম। ব্যারিস্টার মাসুম, হ্যাবিচুয়াল ডিফল্টারের প্রসঙ্গে আলাপ করব, সেটি বলেছিলাম। সেই সূত্র ধরে জানতে চাই যে হ্যাবিচুয়াল ডিফল্টার এটিকে আসলে সংজ্ঞায়িত করার প্রয়োজন রয়েছে কিনা। আমরা কিন্তু রিপোর্টে দেখছিলাম যে বলছেন যে ভারতে এক ধরনের সংজ্ঞা রয়েছে, সেটি কি আমাদের দেশে করা যায় কিনা আসলে, এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যায় কিনা। এটা আসলে পৃথিবীর শুধু ভারত না, অনেক দেশেই আছে। যেমন ভারত স্পেশালি করেছে যে এটাকে উইলফুল অ্যান্ড আনউইলফুল
এটাকে ডিফাইন করে নিয়েছে। এবং এটা কে ডিসাইড করবে যে ওয়েদার ইউ আর উইলফুল ডিফল্টার অর নট? এটাকে ব্যাংকরেই দেখা যাচ্ছে যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফর এক্সাম্পল জিএম লেভেলের 2-3 জন দিয়ে একটা কমিটি তারা করে। কমিটি করে তারা শোকস দেয় বড়োয়ারকে, যে ডিফল্টেড বড়, যে আপনি আপনার পেপারস নিয়ে আসেন যে আপনি কেন ডিফল্ট করেছেন। এটা যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তখন তারা এটা উইলফুল ডিফল্টার। তখন আবার কি এইটার এগেনস্টে আবার তারা রিভিউ করতে পারে যে বড়োয়ার যে আমি তো উইলফুল ডিফল্টার, তখন এটা আবার রিভিউ, তখন সেটা হয়তো ব্যাংকের চেয়ারম্যান লেড বাই আরও একজন একটা টিম দিয়ে এটা রিভিউ হয়। এইখানে যদি তার প্রমাণ হয় যে সে উইলফুল, যেমন যখন আপনি লোন নেবেন যে কেউ এটা বুঝতে পারবে যে আপনি উইলফুল ডিফল্টার অর নট, কারণ এখানে তো ইন্টেনশনাল আর আনইনটেনশনাল, এটা আপনার অ্যাক্টিভিটিস দেখে, আপনার চলমান প্রক্রিয়া যে ফাংশন, আপনি কিভাবে টাকা নিয়েছি সেটা আমি সেই খাতে ব্যয় করছি নাকি অন্য খাতে সরিয়ে দিয়েছি, এটা স্ক্রুটিনি করলেই আপনি অ্যাকচুয়ালি বোঝা যায়, ধরা পড়ে যায়। তখন আপনি যখন এটা বুঝে যাবেন তারপরে আপনি মামলা করবেন। ইভেন আপনার ইন্ডিয়াতে যেটা আছে যে ওদের পেনাল কোডে স্পেসিফিকলি বলা আছে 403 and 415, এখানে স্পেসিফিকলি যদি ফ্রড হয় বা ফ্রডুলেন্ট ডিসঅনেস্টলি যদি হয়, আপনার এগেনস্টে ক্রিমিনাল মামলা করা। শুধু তাই নয়, আপনি যদি ওদের কোম্পানি অ্যাক্ট 2013-এ বলা আছে 447 and 448-এ স্পেসিফিকলি বলা আছে যে 6 months to 10 years, 10 বছর পর্যন্ত আপনাকে ইমপ্রিজনমেন্ট। আমাদের এখানে বোধহয় 6 মাস, আমাদেরটা হলো 6 মাস। এবং তাই না, যদি কোনো বড় ডিফল্টার হয়, যদি তার কোনো কোম্পানি লিস্টেড হয়, তাহলে কিন্তু সে লিস্টেডের হলে ওখানে বোর্ড থেকে এবং অন্যান্য ফাংশন থেকে সে কিন্তু বার থাকবে, তাকে কিন্তু অ্যালাউ করা হয় না। তো ইন্ডিয়ান যদি এক্সাম্পল আপনি নেন, ইভেন যদি কোনো বড়োয়ার হয় যিনি ডিফল্টার, তাকে কিন্তু ইন্ডিয়া থেকে বাইরেও যাওয়াটা তার জন্য বার থাকে। আচ্ছা, আরেকটি বিষয় ব্যাংকাররা বলেন, সেটি হচ্ছে যে 100 কোটি টাকা ডিফল্ট করলো যে শাস্তি, 1 কোটি টাকা ডিফল্ট করলো সেই শাস্তি, এর মধ্যে কি কোনো আলাদা কোনো ব্যারিয়ার থাকে আসলে কিনা? আইনের আমাদের যে প্রসেস, আপনাকে মামলা করতে হবে যেই সময়ের মধ্যে, যেমন ধরেন আমি যদি আপনাকে ধরি সেকশন 46 যেটা বলছে যে আপনাকে যেই টাকাটা ডিফল্ট বা আপনি যেদিন ডিফল্টার হলেন, এখান থেকে 1 বছরের মধ্যে 10% যদি ইনস্টলমেন্ট আপনি না দিতে পারেন, তাহলে আপনার এগেনস্টে মামলা করা। এটা হলো আমাদের ডাইরেক্টরি। এখন যদি কারো যদি 100 কোটি হয় তাহলে 10 কোটি, এইটা প্রপোর্শনেট ওভাবে হবে। আর এর মধ্যে যদি না দিতে পারেন তাহলেই মামলা করবে। এখন যদি এইটা দেখা যায় কি অনেক সময় যে কনসার্ন যারা থাকে তারা এই মামলাটা সেই টাইমের মধ্যে, এই যে 1 বছর বা 15% না দিতে পারলে 2 years বা 30%, 25% না দিতে পারলে 3 years, এই সময়টা অনেক সময় মেইনটেইন করে না। মানে 1 বছর যদি আপনি ঠিকমতো আমাকে পার্সেন্টেজ অনুযায়ী রিকভার না দেন, সেক্ষেত্রে আমি মামলা করতে পারি, কিন্তু তারপরও করছি না। অনেক ক্ষেত্রে অনেক সময় লুপহল দেখা যায়। এখানে যদি একটা ডাইরেক্টরি না করে এটা যদি ধরেন ম্যান্ডেটরি করে দেয় এবং যে বাধ্যতামূলক, এবং যে পার্সনের জন্য এটা লুপহলটা ক্রিয়েট হলো বা নেগলিজেন্স, তার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা, নট ব্যাংক, ওই কনসার্ন যে ব্যক্তি ছিলেন যার কারণে হয় না, তাকে যদি ফাইন করা হয় তাহলে দেখা যাবে এই লুপহলটা আপনি অনেকটা কমে যাবে। আচ্ছা, 6 মাস আমাদের এখানে হচ্ছে কারাদণ্ডের বিধান রয়েছে। এটি যদি বাড়ে তাহলে কি যারা খেলাপি করেন তারা কি আতঙ্কে থাকবেন, ভয় পাবেন এরপর আর এই খেলাপি না করার পেছনে? এটা যেমন ধর আমাদের সেকশন 34 অর্থনৈতিক আদালত আইনে যেভাবে বলা আছে যে 6 মান্থসের এটাকে আপনি হয়তো যদি 5 years করেন, যেমন আমাদের আপনি দেখবেন যে আমাদের স্টক এক্সচেঞ্জের যে 69 যে আপনার অর্ডিন্যান্সের 69 সেকশন 24-এ স্পেসিফিকলি বলা আছে যে কোনো ধরনের ডিসঅনেস্ট যদি সেকশন 17 যদি ভায়োলেট করে তাহলে ওখানে 5 years এবং 5 lakhs পর্যন্ত আপনাকে 5 lakhs-এর একটা মিনিমাম ফাইনের কথা বলা আছে। এই পানিশমেন্টটা যদি এখানেও আনা যায়, আমার মনে হয় এটা রিগোরাস হতে পারে। আর খুব সংক্ষেপে জানতে চাইবো, মানে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়াও রয়েছে, ব্যাংক যেটি বলে নেম এন্ড শেম এবং আরবিট্রেশন, এগুলো দিয়ে কি এই খেলাপি আদায় করা যায় কিনা? আসলে আমাদের একটা মিডিয়েশনের প্রসেস আছে এখানে, যেমন 22, 38, 45 আমাদের যে এক্সিস্টিং আইন, সেখানে মামলায় গেলাম না, নেম এন্ড শেমে গেলাম আর আরবিট্রেশনে গেলাম, সেইটা আগের প্রসেস। বাট মামলাতেই আপনি আমাদের যখন আপনি মামলা করবেন, এর মাঝেই জাজমেন্টের আগেই আপনার একটা অ্যামিকেবল সেটেলমেন্টের একটা অবস্থা হয়, তখন এখানে 60 days-এর মধ্যে আপনি সেটেল করবেন, আর না হলে অ্যানাদার 30 days। এখানে দেখা যায় কি অনেক সময় টাইম লিঙ্গারিং করে, এবং এই অর্ডারের এগেইনস্টে দেখা যায় হাইকোর্টে চলে আসে, হাইকোর্টে এসে আবার এইটাকে লিঙ্গারিং করার একটা প্রক্রিয়া থাকে।
তো এই জায়গায় এই যে কারণে আসলে নেম এন্ড শেম বা আরবিট্রেশনের জায়গা থেকে মামলা করাটাই আসলে মামলা বেশি এটা effective। মামলাতেই দেওয়া আছে, বাট আপনি আপনি করতে পারেন যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন মামলায় যাওয়ার আগে করতে পারেন। মামলায় যাওয়ার আগে আপনি পার্টির সাথে অ্যামিকেবলি সেটেলমেন্টের জন্য অনেক দেশই আছে, যেমন ধরেন আপনি অস্ট্রেলিয়াতে আপনি দেখতে পারেন যে ডিসপিউট রেজলিউশন সেন্টার, যেখানে মিডিয়েশনের ব্যবস্থা আছে, যে আপনি মিডিয়েট করলেন যে ভাই কি ব্যবস্থা, কিভাবে তুমি রিজলভ করতে পারো, আসো আমরা বসি সলভ করি, এইভাবে আপনি করতে পারেন, যেটা উইলফুলি আর অন্যথা যদি না হয় সেক্ষেত্রে মামলা তখন করতে আপনি হয়। জি। মামলাতে ব্যারিস্টার আসতে মাসুম, অসংখ্য ধন্যবাদ তালিক হাতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের তালিক হাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।